গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের দার্জিলিংয়ের ৩ নম্বর সকাল, অর্থাৎ লাস্ট সকাল। সকালটা যেরকম ভালো লাগছিল, সাথে এটা মনে করে সত্যিই খুব খারাপ লাগছিল যে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আর চারিদিকে এভাবে পাহাড় দেখতে পারবো না। একসাথে সবাই মিলে ব্রেকফাস্ট টেবিলে বসে ব্রেকফাস্টটাও আর সারতে পারবো না। কিন্তু কী আর করবো, লাইফ মাস্ট বি গো অন। তাই আমাদেরকেও এগিয়ে যেতে হবে, আর ঘুরতে যখন এসেছি তখন বাড়ি তো ফিরতেই হবে। এদিকে দেখতে পাচ্ছ দিদিকে গরম গরম লুচি আর ঘুগনি আমাদের ব্রেকফাস্টে আজকে সার্ভ হয়েছিল, সেটাই আমরা ঝটপট সেরে নিয়েছি, কারণ আমাদের আজকে অনেক সাইট সিনিং ভিজিট আছে। আর তোমাদেরকে যেরকম কথা দিয়েছিলাম যে আমি আমার লাস্ট ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এই হোমস্টের সমস্ত ডিটেলস, পুরো হোমস্টের একটা ট্যুর করব, আমরা কোন ট্রাভেল এজেন্টের থ্রুতে এখানে এসেছি, কীরকম খরচাপাতি হয়েছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম। আর সেই ভিডিও কিন্তু আজকে নিয়ে চলে এসেছি। আমরা ছিলাম থারবেলিন হোমস্টেতে। দার্জিলিংয়ের বুকে একটা সুন্দর ছোট্ট হোমস্টেতে থাকার এক্সপিরিয়েন্স যদি নিতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে চলে যেতে হবে এই থারবেলিন হোমস্টেতে, যার ডান দিক থেকে রাস্তাটা চলে গিয়েছে ম্যালের দিকে। আর এই যে রাস্তাটা ফেলে এসেছি আমরা, পায়ে হেঁটে ঠিক 5 মিনিটে এখান থেকে তোমরা পৌঁছে যেতে পারবে ঘুম মনেস্ট্রি। বাড়ি থেকে এত দূরে আসার পরেও তোমাদের কিন্তু মনে হবে না তোমরা বাড়ি ছেড়ে এসেছো। এখানেও তোমরা নিজের বাড়ির মতোই একটা পরিবেশ অবশ্যই পাবে, এটা আমার গ্যারেন্টি। চলো তোমাদেরকে রুম ট্যুরটা একবার করিয়ে নিই। এটা ছিল আমাদের রুম। এই রুমেই প্রথমেই দেখতে পাচ্ছ একটা কুইন সাইজ বেড রয়েছে, যেই বেডে কিন্তু আরামসে 3 জন তোমরা শুয়ে পড়তে পারবে। আমরা 5 জন গিয়েছিলাম, তাই আমাদের 2টো রুম বুক করা হয়েছিল, আর এই রুমে আমরা 3 জন মেয়েই ছিলাম। আর সাইডে ছিল একটা টি টেবিল, যার মধ্যে হট কেটেল থেকে শুরু করে ফ্লাস্ক, জলের বোতল, সমস্ত কিছু অ্যারেঞ্জ করা ছিল। সাইডে ছিল চেয়ার, আর রুমে তো অবশ্যই ওয়াইফাইয়ের ব্যবস্থা ছিল, যেটা রুমে ঢোকার পরে আমার খুব ভালো লেগেছে দেখে। আর সাইডেই ছিল একটা কাবার্ড, যার মধ্যে ব্ল্যাঙ্কেট রাখা ছিল। আর ওনারা যেহেতু জানতেন যে এই রুমে আমরা 3 জন থাকবো, তাই 3টে ব্ল্যাঙ্কেট ওনারা আগে থেকেই সুন্দর করে গুছিয়ে রেখেছে। আর এদিকে জানালাটা দেখো, এই জানালাটা খুলে দিলে এখান থেকে দাঁড়িয়ে তোমরা বুঝতে পারবে যে তোমরা দার্জিলিংয়ে রয়েছো, কারণ ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওখান থেকে অনবরত চলছিল টয় ট্রেন। রুমের মধ্যে একপাশে ছিল একটা অ্যাটাচড বাথরুম, যেখানে কোমোড, বেসিন, আয়না সমস্ত কিছু ছিল, আর ছিল ঠান্ডা জল ও গরম জলের সুবন্দোবস্ত। রুমের আরেক পাশে ছিল একটা সোফা কাম বেড, আর ছিল একটা টিভি। আর এই রুমেরই আরেক পাশে ছিল একটা ম্যাজিক, যেই ম্যাজিকটা তোমাদেরকে আমি এখন দেখাতে চলেছি। এই জানালাটা খোলার পরে আমার সত্যি কথা বলছি, মুখ থেকে একটা কথাই বেরিয়েছিল যে ম্যাজিক। প্রথমবার পাহাড় দেখছি, আর সেটাও রুম থেকে বসে বসে দেখছি। এটা তো মানে যে কোনো পাহাড় প্রেমীদের হয়তো একটা স্বপ্ন, না? সেই স্বপ্নটা সেদিনকে আমার পূরণ হয়েছিল। সেই কারণে এই জানালাটার নাম দিয়েছিলাম আমি ম্যাজিক। এটা খুলে দিলেই মনে হচ্ছিল অনেকটা ম্যাজিক, অনেকটা সুন্দর কিছু জীবনে ঘটে যাচ্ছিল। আসলে অক্টোবরে যাওয়ার কথা ছিল আমাদের সিকিমে, কিন্তু ওখানে হয়ে যাওয়া ভয়াবহ বন্যার কারণে সেই প্ল্যানটা ক্যান্সেল করে দিতে হয়। মন মেজাজ খারাপ করে ভেবেই নিয়েছিলাম হয়তো আর পাহাড়ে যাওয়াই হবে না। তারপরে সবাই মিলে হঠাৎ ডিসাইড করলাম যে দার্জিলিংয়ে ঘুরতে যাব। আর প্রায় 2 দিনের মধ্যেই পুরো ট্যুরটা প্ল্যান করে নিল শুভ। সিকম ওভারসিজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, শুভরই এক কালিগের এই ট্রাভেল এজেন্সি। আমি নিচে তাদের নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিলাম। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তারা না থাকলে হয়তো এই 2 দিনের মধ্যে আমাদের পাহাড়ে যাওয়ার প্ল্যানটা হতোই না। আর যে না থাকলে প্রথমবার পাহাড়ে গিয়ে এত সুন্দর থাকা খাওয়ার এক্সপিরিয়েন্স হতো না। তার সঙ্গে চলো তোমাদের পরিচয় করিয়ে দিই। আচ্ছা, আমরা যে হোমস্টেতে ছিলাম সেটা হলো থারবেলিং হোমস্টে। আর আমি এখন যার সাথে দাঁড়িয়ে আছি উনি হলো এই থারবেলিং হোমস্টেরই ओनर। नामটা বলি। ओके, और आपका होमस्टे के बारे में कुछ बोलिए। अगर कोई आना चाहता है यहाँ पे तो कैसे आएगा, कैसे बुकिंग होगा, आप बोल दीजिए। तो आप लोग गेस्ट आना चाहता है तो डायरेक्ट आप गूगल में सर्च करके वहाँ पे हमारा फ़ोन नंबर सब डिटेल्स में मिलेगा, और यूट्यूब में भी है।
आपका जैसे यूट्यूब चैनल है ऐसा यूट्यूब में भी है, और वहाँ पे पूरा डिटेल्स नंबर दिया है, फ़ोन नंबर हमारा कॉन्टैक्ट नंबर दिया है, आप डायरेक्ट फ़ोन भी कर सकता है, या तो हमारा मेल एड्रेस भी उसमें पूरा दिया है, डिटेल्स है, उसमें मेल भी कर सकता है। और आने के लिए कितना टाइम पहले बुकिंग करना चाहिए? हमारा तो 1-2 महीना आगे बुकिंग होने से अच्छा है। जी ঠিক তো সমস্ত ডিটেলস তোমরা ভালোভাবে পেয়ে গেছো, আর রুমগুলোও দেখলে কত সুন্দর, ওয়েল মেনটেন। আর একটা কথা যেটা বলবো সেটা হলো এখানকার খাওয়া দাওয়া, সত্যি বলছি খুবই ভালো। মানে পাহাড়ে এসে আমি এর আগে অনেক শুনেছি যে হয়তো গেলে অনেক রকমের খাওয়া দাওয়ায় কষ্ট হয়, কিন্তু এখানে তো এসে আমার একটুও সেটা মনেই হয়নি। সমস্ত রকমের মাংস, ডিম, রুটি, ভাত সমস্ত কিছু অ্যাভেলেবেল, এবং যখন যখন চা কফি চেয়েছি এনারা আমাদেরকে প্রোভাইড করেছে। আর সত্যি ব্যবহার খুবই ভালো, এনাদের প্রত্যেকের ব্যবহার খুব ভালো। আর স্পেশালি একটা সবজি দেখাবো, এই যে এই সবজিটা স্কোয়াশ, যেটা ওনাদের বাগানেই ওনারা চাষ করেন। এটার তরকারি আমি তো দুবেলা করে খেয়েছি এখানে, আমার এত ভালো লেগেছে এখানে গিয়ে, আমি তো জাস্ট ফ্যান হয়ে গেছি এই সবজিটা। আর এখানে ভাইয়া আমাদেরকে বলছিল যে নেক্সট টাইম যখন আমরা আসবো তখন উনি আমাদেরকে সান্দাকফু ট্যুর করাবেন। আমরাও বলে আসলাম যে অবশ্যই ফির মিলেঙ্গে, দেখা তো অবশ্যই হবে, নেক্সট টাইম সান্দাকফুও যাব আপনাদের সাথেই। আর কথা বলতে বলতেই সময়ও হয়ে গেল চলে যাওয়ার। সবাই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম বাতাসিয়ান লুপ ছেড়ে। এবার যাব সোজা আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল লেপচা জগৎ। দার্জিলিং থেকে প্রায় 19 কিলোমিটার দূরে অবস্থিত এই লেপচা জগৎ একটা ছোট্ট গ্রাম, কিন্তু প্রকৃতি প্রেমীদের কাছে এটা খুবই একটা আকর্ষণীয় জায়গা। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন তাহলে অবশ্যই এখানকার পাইন বন আপনাকে তাদের কাছে বারবার টেনে নিয়ে যাবে। আর সেই পাইন বনের মাঝখানেই খিলখিল করে হাসছে সূর্যের আলো অথবা বৃষ্টির ফোঁটা। আর যদি শীতকালে যান তাহলে ঘন কুয়াশার মাঝখানে উপভোগ করতে পারবেন এই পাইন বনের সৌন্দর্য। লেপচা জগৎ থেকে বেরিয়ে গেলাম আমরা, এবার আমাদের নেক্সট ভিউ পয়েন্ট। চলো, আওয়ার নেক্সট ভিউ পয়েন্ট, দ্য মোস্ট ফেমাস ভিউ পয়েন্ট ইন দার্জিলিং। চলে এসেছি নেক্সট আমরা সীমানা ভিউ পয়েন্টে। এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটায়, এদিকে পশুপতি মার্কেট যাব, আগে যাব ভিউ পয়েন্টটা, তোমাদের সেটা দেখাই। চলো, সীমানা ভিউ পয়েন্ট নামটা শুনেই কিন্তু অনেকটা আন্দাজ করা যেতে পারে জায়গাটার সম্বন্ধে। ভারত ও নেপালের সীমানা। এখানে এক পাশে যেরকম ভারত, ঠিক অপর পাশেই কিন্তু রয়েছে নেপাল। জায়গাটা অপূর্ব, তাই এখানে কিছুক্ষণ বসে এই জায়গাটার সৌন্দর্য আমরা উপভোগ করে নিলাম। আর তারপরেই চলে গেলাম পশুপতি মার্কেটের দিকে। এদিকটা ইন্ডিয়া আর এদিকটা নেপাল, খুব সুন্দর জায়গাটা সিরিয়াসলি। এবার আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। ও না, এখানে আমরা একটু মার্কেটিং করব, তারপরে নেক্সট ডেস্টিনেশন। এখানে পাশেই রয়েছে পশুপতি মার্কেট, যেটা বিখ্যাত থাইল্যান্ড থেকে আমদানি করে আনা কাপড়, প্রসাধনী, চকলেট বা ইলেকট্রনিক গ্যাজেটসের জন্য। কিন্তু সেদিনকে এই মার্কেটটা বন্ধ থাকায় আমরা সেভাবে এই মার্কেটটা ঘুরে দেখতে পারিনি। পশুপতি মার্কেট থেকে আমরা সোজা চলে যাই গোপালধারা টি গার্ডেন। আমরা এবার পৌঁছে গেছি গোপালধারা টি গার্ডেনে। তোমাদেরকে পুরোটা এবার আমি ঘুরে দেখাচ্ছি, চলো। ছোট থেকেই জেনে এসেছি দার্জিলিং দুটো কারণে বিখ্যাত। এক, এখানকার কাঞ্চনজঙ্ঘার অপরূপ ভিউ, আর দ্বিতীয়ত হলো এখানকার চা বাগান। এটা কে না জানে, এখানকার চা পৃথিবী বিখ্যাত। দার্জিলিংয়ে প্রায় 90টার মতো চা বাগান রয়েছে, আর এখান থেকে প্রতি বছর উৎপন্ন হয় প্রায় 9.6 মিলিয়ন কেজি চা। আর সেই রকমই একটা চা বাগানে আজকে আমরা চলে এসেছি। দার্জিলিংয়ের একটা অন্যতম বিখ্যাত চা বাগান গোপালধারা টি এস্টেট। আমি বাগানটা দেখে আমার মাথার মধ্যে একটাই কথা ঘুরছে, যে আমরা ক্লান্তি দূর করার জন্য যে দিন রাত চা খাই,
তার পেছনে এই এত পরিশ্রম না, মানে এই এতগুলো পাতা এগুলো থেকে, মানে এতগুলো মানুষ এরকম একটা ভয়ঙ্কর ঢালু জায়গায় দাঁড়িয়ে কাজ করে, আর তারপরে প্রতি মুহূর্তে তার যত্ন নেওয়া, এক এক রকম ওয়েদার অনুযায়ী সেগুলো এক এক রকম ভাবে ট্রিট করা তাদেরকে, মানে সত্যি মানে ভীষণ কঠিন কাজ চা চাষ করা। সিরিয়াসলি। যেহেতু আমাদের প্যাকেজের মধ্যে শেষ দিনের ব্রেকফাস্ট অবধি ইনক্লুড ছিল, তাই লাঞ্চটা আমরা বাইরে রাস্তা থেকেই করে নিই, আর তারপরেই আমরা বেরিয়ে যাই নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখন আমরা মিরিকের রাস্তায় আছি, এখান থেকে আমরা যাচ্ছি মিরিক লেক, আর এইটা তার ভিউ। পাহাড়ের রাস্তাঘাট যতটা সুন্দর, এখানের কিছু গল্প শুনেও আমার খুব ভালো লাগছে। যেরকম এই চিংকিটার গলায় মালা পরানো দেখে আমি সানিদাকে জিজ্ঞাসা করেছিলাম, তখন বলল যে ওদের এখানে দিওয়ালিতে আগে পশুদের পুজো করা হয়। আর তারপরে একটা গল্প তোমরাও শোনো। अच्छा, और एक बात, यहाँ पे शादी में आने के लिए पैसा भी देना पड़ता है? जो आता है गेस्ट उसको पैसा देना पड़ता है? जैसे बाहर का गेस्ट का बात नहीं है, जो हाँ। अपना समाज होता है ना, जैसे हाँ, मान हाँ। लीजिए हमारा एक गाँव रिलेटिव है, है, हाँ। थोड़ा गांव में हाँ। रिलेटिव, मतलब मान लीजिए एक जैसे वो अलग घर हो गया, वो अलग घर हो गया, है ना। हाँ। मतलब एक गांव में जैसे मान लीजिए 50 घर है, ठीक है, 50 घर का एक समाज होता है, ठीक है। अच्छा, अच्छा। जैसे मान लीजिए एक घर में अगर कोई फंक्शन होगा तो एक घर से 1000 रुपये मतलब ऐसे सब लोग उठा के दे देंगे, अच्छा, कोई हेल्प होगा तो दूसरा घर में पड़ेगा, वही पैसा फिर दूसरा घर में देना पड़ेगा, वैसा हिसाब बहुत है। अच्छा है। मतलब ये बात नहीं है कि इतना पैसा देना है, ये देना है, वो ओ नहीं है। अच्छा, ये वो मतलब अच्छा अब मेरा घर में हो गया तो हाँ। मुझे मिलेगा, तो किसी का और का घर में होगा फिर मुझे वापस देना पड़ेगा। বললাম না, এটা সত্যি ভালো, আমি চলেই আচ্ছা সিস্টেম। শুনলে তো ভালো লাগলো, তাই না? কত হেল্পফুল এখানকার মানুষেরা, আমি শুধু অবাক হয়ে সেটাই দেখছিলাম। শুধু এই গল্পটা না, রাস্তায় চলাফেরার ক্ষেত্রেও একজনের সঙ্গে আরেকজনের কমিউনিকেশন স্কিল এদের এত ভালো, পাহাড়ে না আসলে আমি কোনোদিনও জানতেই পারতাম না। আর এরকম একটা অভিজ্ঞতা নিয়েই আমরা নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল মিরিক লেক। এখানকার মনোরম জলবায়ু, প্রাকৃতিক সৌন্দর্য ও সহজলভ্যতার জন্য এই স্থানটি পর্যটকদের কাছে আরও একটি আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এদিকে ঘোড়ার রাইডিং বোধহয় হয়, অনেক ঘোড়া দেখা যাচ্ছে। এর এক ধারে রয়েছে যেরকম পাইনের বন, অন্য ধারে রয়েছে বাগান, আর এই দুই দিককে জুড়ে রেখেছে এই ফুটব্রিজটি। মিরিক লেককে কিন্তু অনেকেই সুমেন্দু হ্রদও বলে থাকে। আর এখান থেকে আমরা একটু কেনাকাটি করে নিই, যতটা কেনাকাটি আমাদের বাকি ছিল। কেনাকাটির শেষে আমরা বেরিয়ে পড়ি এনজিপি স্টেশনের উদ্দেশ্যে। পাহাড় থেকে নেমে আসা যায় মাত্র, ফিরে আসা যায় কি? কেউ হয়তো এই কথাটা ঠিকই বলেছিল। অনেক সুন্দর স্মৃতি নিয়ে আমরা আবার ফিরে চলেছি। আর আমাদের সারথীর সারথি সানিদাকে এই মুহূর্তে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ, কারণ আমাদের এই জার্নিটা এতটা সুন্দর হতো না যদি আমরা সানিদার মতো একজন ড্রাইভার এবং গাইড না পেতাম। তাই এই জার্নিটাকে আরও মেমোরেবল করে তোলার জন্য প্রত্যেককে অনেক থ্যাংক ইউ। আর যারা এই ভিডিওটা এখন দেখছো তাদেরকেও থ্যাংক ইউ যে তোমরা আমার পাশে আছো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন ব্লগের ভিডিও আমি আনছি সামনেই, তাই চোখ রেখো আমার চ্যানেলে, আরও নতুন ব্লগ আসছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।